রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। মানুষের রঙিন মাছ পালনের শখ বহুদিনের। এখন শহর এবং তার লাগোয়া এলাকায় মানুষের অ্যাকোয়ারিয়াম বিলাস ক্রমশ বাড়ছে। অফিস কাছারি, হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে বাড়ির ভেতরে কাঁচের আধারে জলের মধ্যে রঙিন মাছের চলাফেরা যেন সেখানকার দৃশ্যপটটাই পাল্টে দেয়। কিন্তু অ্যাকোয়ারিয়াম রাখলেই তো হবে না, দরকার অ্যাকোয়ারিয়ামের পরিবেশ ঠিক রাখা। তা না হলে অস্বাভাবিক পরিবেশে মাছের স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত ঘটবে, এমনকি তার জন্য মাছ মারাও যেতে পারে। কিভাবে অ্যাকোয়ারিয়ামের যত্ন নেওয়া দরকার, চলুন এবার সেদিকে নজর দেওয়া যাক। অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছ রাখার পরে কয়েকটি বিষয়ে নজর দেওয়া দরকার। স্বাভাবিক অবস্থায় অ্যাকোয়ারিয়ামের জলে কোনো রকম দুর্গন্ধ থাকবে না। যদি জলে দুর্গন্ধ হয় তখন জল পাল্টাতে হবে। অ্যাকোয়ারিয়ামের জল সর্বদা স্বচ্ছ বা হালকা সবুজ হবে। জলের ওপরে কোনো রকম ময়লা স্তর বা তৈলাক্ত পদার্থ থাকবে না। জলের রং ঘোলা হলেও তা পাল্টে ফেলা উচিত। সাধারণভাবে মাসে অন্তত দুবার জল পাল্টানো উচিত। প্রয়োজনে পুরো জল না পাল্টে অর্ধেক বা 2/3 জল পাল্টানো যেতে পারে। অ্যাকোয়ারিয়ামের জল যাতে দূষিত না হয় এবং মাছের শরীরে যাতে ছত্রাকঘটিত রোগের সংক্রমণ না ঘটে, সে কারণে সপ্তাহে একদিন সকালের দিকে 4 ফোঁটা করে মেথিলিন গ্লু প্রয়োগ করতে হবে। যদি দেখা যায় অ্যাকোয়ারিয়ামের ভেতরে মাছগুলো খাবি খাচ্ছে বা ঘন ঘন জলের ওপরের দিকে উঠে অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে, তাহলে বুঝতে হবে যে জলে অক্সিজেনের অভাব হয়েছে। তখন দ্রুত জল পাল্টাতে হবে। তবে অ্যাকোয়ারিয়ামে এরিয়েটার রাখলে এই সমস্যা হয় না। অ্যাকোয়ারিয়ামের কাঁচের দেওয়ালের গায়ে এক ধরনের সবুজ শ্যাওলা জমা হয়। এই শ্যাওলা ক্ষতিকারক নয় এবং অনেক মাছই এই শ্যাওলা খেয়ে থাকে। তবে শ্যাওলার পরিমাণ বেশি থাকা উচিত নয়। এটি আবার অ্যাকোয়ারিয়ামের স্বচ্ছতার বিঘ্ন ঘটায়। তাই 2-3 সপ্তাহ অন্তর কাঁচের দেওয়াল পরিষ্কার করতে হবে। কাপড় দিয়ে ভেতরের দিকের দেওয়াল মুছলেই শ্যাওলা পরিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রে যদি শ্যাওলা জলে দ্রবীভূত হয়ে জলের রং বেশি সবুজ বা ঘোলা হয়ে যায়, তাহলে জল পাল্টাতে হবে। অ্যাকোয়ারিয়ামে যদি কোনো গাছ রাখা হয়, লক্ষ্য রাখতে হবে সেই গাছ যেন সর্বদা সতেজ থাকে। গাছের কোনো অংশে বা পাতায় যদি পচন দেখা যায়, তাহলে সেই অংশ কেটে বাদ দিতে হবে। প্রয়োজনে গাছটিকেই বাদ দেওয়া যেতে পারে। অ্যাকোয়ারিয়ামের ভেতরে তলার দিকে মাছের রেচন পদার্থ, অতিরিক্ত খাদ্য ইত্যাদি জমা হওয়ার ফলে ময়লা জমতে পারে এবং সেগুলোর পচনের ফলে দুর্গন্ধ দেখা দিতে পারে। নিয়মিত জল পাল্টালে এবং অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করলে এই সমস্যা দেখা দেয় না। অ্যাকোয়ারিয়ামের বালি ব্যবহার করলে লক্ষ্য রাখতে হবে বালির রং যেন বিবর্ণ না হয়। যদি বালির রং কালচে হয়ে যায়, তাহলেই বুঝতে হবে যে তাতে ময়লা আটকে আছে। সেক্ষেত্রে বালির ওপরের স্তর পাল্টাতে হবে। কোনো অসুস্থ মাছ সুস্থ মাছের সঙ্গে একই অ্যাকোয়ারিয়ামে রাখা চলবে না। মাছের পায়ুচিত্র দিয়ে কালো সুতোর মতো পায়খানা ঝুলতে দেখলে বুঝতে হবে যে মাছটি অসুস্থ। অসুস্থ মাছের যত্নের জন্য আলাদা অ্যাকোয়ারিয়ামে রাখতে হবে এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা করতে হবে। সুস্থ মাছ স্বাভাবিক অবস্থায় চনমনে থাকবে এবং পাখনা সোজা রেখে চলাফেরা করবে। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। প্রাণী বা পোল্ট্রি পালনের ক্ষেত্রে রোগ জ্বালার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা মানেই লাভের লক্ষ্যে এক কদম এগিয়ে যাওয়া। রোগ দেখা যাওয়ার পরে প্রতিকার নয়, গড়ে তুলতে হবে প্রতিরোধ ব্যবস্থা। ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রাণীর দেহে ধকল হয় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই সমস্যার হাত থেকে পোল্ট্রি খামারকে রক্ষা করতে হলে জৈব সুরক্ষা দিতে হবে। হাঁস এবং মুরগি খামারের জৈব সুরক্ষার বিষয়ে জানালেন গোবরডাঙ্গা রাজ্য হাঁস ও মুরগি খামারের সহ অধিকর্তা ডক্টর জয়দেব বেরা। শীত চলে গেছে এবং গ্রীষ্মকাল আসছে। এই সন্ধিক্ষণে এই সময়টা পোলট্রি চাষি ভাইদের ক্ষেত্রে এটা খুব সতর্ক থাকার সময়। কারণ এই সময় ভাইরাল অ্যাক্টিভিটিস পরিবেশে প্রচণ্ড বেড়ে যায়, ভাইরাসরা প্রচুর অ্যাক্টিভ হয়ে যায়। তাতে যেমন মানুষের ক্ষেত্রেও যেমন বিভিন্ন ভাইরাল ডিজিজ হয়, তো পোলট্রি বার্ডসের ক্ষেত্রেও কিন্তু প্রচুর ভাইরাল ডিজিজ অ্যাফেক্টেড হওয়ার একটা প্রকট সম্ভাবনা তৈরি হয়। তার মধ্যে মূলত বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এই ভাইরাসটা কিন্তু এই সময় প্রচণ্ড অ্যাক্টিভ। এখন আমরা দেখতে পাচ্ছি চারিদিকে বিভিন্ন ভাইরাল ইনফেকশনের কারণে ডেথ হয়
সেটা রানীক্ষেতের ভাইরাস হতে পারে, সেটা পক্স ভাইরাসের জন্য এই মৃত্যু হতে পারে, অথবা লো প্যাথোজেনিক অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য এই ধরনের পোলট্রির মৃত্যু হতে পারে। কিন্তু এই মৃত্যুগুলো সবকটাকে কিন্তু আটকানো সম্ভব। তার জন্য আমাদেরকে একটু সতর্ক বা সচেষ্ট হতে হবে। আমাদের ফার্মের বায়োসিকিউরিটি বা জৈব সুরক্ষাটাকে যদি আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমরা এই ধরনের ভাইরাস ইনফেকশনের হাত থেকে আমাদের পাখিগুলোর অকাল মৃত্যুটাকে আটকাতে পারি। তার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ফার্মের মূল গেট, যেটা মেন গেট, সেই মেন গেটে হুইল ডিপ অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে। হুইল ডিপ অ্যারেঞ্জমেন্ট মানে একটা বড় জায়গা যেখানে জল রাখা থাকবে, যেই জলের মধ্যে ডিসইনফেক্টেন্ট দেওয়া থাকবে, এবং ফার্মের মধ্যে যে গাড়ি ঢুকুক বা কোনো মানুষ ঢুকুক তাকে ওই জলের ওপর দিয়েই আসতে হবে। তাতে করে গাড়ি ঢুকলে গাড়ির চাকা কিন্তু সেই জলে ধুয়ে তার ডিসইনফেকশন হয়ে যাবে। এছাড়া তারপরেই থাকবে একটা ভেহিকেল স্প্রে ইউনিট। এই জলের মধ্যে ওষুধ দেওয়া আছে ডিসইনফেক্ট্যান্ট। যখনই কোনো গাড়ি বা কোনো ভ্যান বা কোনো সাইকেল আমার ফার্মে প্রবেশ করছে, তার কারণে যদি কোনো প্রয়োজনীয়তা থাকে, তাহলে তাকে কিন্তু অবশ্যই এই জায়গার ভেতর দিয়ে যেতে হবে। তাতে করে ওই ওষুধ জল ওই ব্যক্তির ওপরেও স্প্রে হবে, প্লাস ওই গাড়ির চাকার ওপরেও স্প্রে হবে। তাতে করে ও বাইরের থেকে যে জীবাণুগুলো ওর চাকার মধ্যে চলে আসছিল সেটা কিন্তু ডিসইনফেকশনের মাধ্যমে নষ্ট হয়ে যাবে এবং আমার ফার্মে সেই ইনফেকশনটা আসতে পারবে না। এটা মেন জায়গা আটকাবার। এছাড়া কি করতে হবে না, প্রতি শেডে ঢোকার সময় প্রতিটা শেডের মধ্যে একটা করে ফুটবাথ রাখতে হবে। ওই ফুটবাথে অবশ্যই চুন ব্লিচিং ছড়িয়ে রাখতে পারি, অথবা কোনো জীবাণুনাশক লিকুইড আমরা ছড়িয়ে দিয়ে রাখতে পারি, যার উপর পা ভিজিয়ে বা পা দিয়ে পরে আমাদেরকে ফার্মের পোলট্রি শেডের মধ্যে প্রবেশ করতে হবে। এতে করে বাইরের যে ইনফেকশনটা আছে সেটা শেডের মধ্যে যাতে না যায় সেই ব্যবস্থা আমরা করতে পারি, সেটা আটকাতে পারি। হ্যাচারির বায়োসিকিউরিটিটাকেও কিন্তু আমাদেরকে ভাবতে হবে কিভাবে কন্ট্রোল করা যায়। তার জন্য অবশ্যই হ্যাচারির সামনে যে ফুটবাথ থাকবে সেই ফুটবাথে পিরিয়ডিক্যালি ডিসইনফেক্ট্যান্ট দিয়ে জল দিয়ে রাখতে হবে, এবং যখনই আমরা কেউ হ্যাচারির মধ্যে ঢুকবো বা সেট থেকে যখন ডিম কালেকশন হয়ে হ্যাচারিতে আসবে, সেই ব্যক্তি সেই জলের উপরে পা দিয়ে তবে হ্যাচারিতে ঢুকবে। নেক্সট হচ্ছে ফার্মে একটা অবশ্যই ডেথ পিট থাকতে হবে। ডেথ পিট হবে ফার্মের একেবারে দূরবর্তী স্থানে, যেখানে ফার্মের যদি কোনো মৃত পাখি হয়, কোনো নর্মাল ডেথ হয়েছে অথবা কোনো ডিজিজের কারণে ডেথ হয়েছে, সেই পাখিকে আফটার পোস্টমর্টেম করবার পর আমরা এলোমেলো জায়গায় না ফেলে দিয়ে আমরা ওটাকে ওই ডেথ পিটের মধ্যে ফেলবো, এবং ডেথ পিটের মুখটা আবার আমরা ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো। সেই বিষয়ে আমাদের সচেষ্ট হতে হবে। এবং পাখিকে কিন্তু আমরা শুধু মাটি গর্ত করে যদি আমি পুঁতে দিই তাহলেও কিন্তু এটা সঠিক হবে না। এই কারণেই কুকুর শিয়ালে কিন্তু মাটিটা আঁচড়ে পরে মৃত পাখিটাকে সহজে বের করে নিতে পারে, সেখান থেকে রোগটা ছড়াতে পারে। এছাড়া আমাদের আর একটা বিষয়ের দিকে নজর দিতে হবে, নিয়মিত পোলট্রি শেডগুলোতে স্প্রে করা এবং ফার্ম প্রিমিসেসের মধ্যে স্প্রে করা। স্প্রেটা দু রকমের ভাবে করতে পারি। একটা হচ্ছে যেটা পোলট্রি শেডের মধ্যে স্প্রে করব, অর্থাৎ কিনা পাখি থাকা অবস্থায় যে স্প্রেটা করব সেই স্প্রেটা করতেই হবে। এছাড়া ফার্মের রাস্তা, খালি জায়গা, শেডের চারিদিক, এই জায়গাগুলোতে ওই ওষুধটা দিয়ে স্প্রে না করে আমরা ফরমালিন স্প্রে করতে পারি। ভ্যাকসিনেশনের বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। যে বয়সে যে রোগের জন্য যে ভ্যাকসিনগুলি আমাদের করা উচিত, একদিন বয়সের থেকে শুরু করে পাখিটা যতদিন আমাদের ফার্মে থাকছে সেই বয়স পর্যন্ত যা নিয়মিত ভ্যাকসিনগুলি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন, সেই ভ্যাকসিনগুলো কিন্তু কোনোটাকেই স্কিপ করা যাবে না। সেটা সবটাই তার নিয়ম মোতাবেক যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমার ফার্মের বায়োসিকিউরিটিটাকে আমরা সঠিকভাবে ধরে রাখতে পারবো। ব্রয়লার চাষি ভাইদের উদ্দেশ্যে আমার একটা সাজেশন থাকবে যে আপনারা সবসময় চেষ্টা করবেন অল ইন অল আউট মেথডে চাষ করতে। শেড থেকে খালি করে দেওয়ার পর শেডটাকে ক্লিনিং করুন প্রপারলি। সেই জামলোড কমে গেলে আমরা পুনরায় ওটাকে নতুন পাখি তোলার জন্য রেডি করতে পারবো। একটি ব্যাচ উঠে যাওয়ার পরে নতুন ব্যাচ আনবার
মধ্যে অন্তত যেন 10 থেকে 15 দিনের একটা আমরা গ্যাপ দিতে পারি, সেই চেষ্টাটা আমাদের রাখতে হবে। পাখি তোলার আগে ফ্লোরগুলোতে চুন, ব্লিচিং এবং কেরোসিন অয়েলের একটা মিশ্রণ তৈরি করে সেইটা দিয়ে কোমর হাইট পর্যন্ত ফার্মের সব কিছুকে চুনকাম করে দেওয়া বা পেন্টিং করে দেওয়া, তাতে করে অনেকটাই জাম্পস লোড কম হবে। লিটারে 9:1 রেশিওতে চুন এবং ব্লিচিংয়ের মিশ্রণ করে এটাকে যদি আমরা ছড়াতে পারি, লিটারের মধ্যে যে জাম্পস বিল্ড আপ হয় ওইটা কিন্তু কন্ট্রোলে থাকবে। ডাক্তারবাবুদের পরামর্শ মতো এটাকে যদি সঠিকভাবে চিকিৎসা করতে পারেন বা নিয়ম কানুনগুলো মেনে চলতে পারেন, তাহলে কিন্তু এই রোগের হাত থেকে আপনারা রক্ষা করতে পারেন নিজেদের ফার্মকে। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থেকে অন্নদাতার দপ্তরে ফোন করেছেন দেবেন্দ্র মাইতি। তিনি বেগুন চাষ করেছেন। এখন তার বেগুনের জমিতে বাঘা পোকার আক্রমণ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন এবং এর প্রতিকার সম্পর্কে জানতে চেয়েছেন। বাঘা পোকা বেগুন, আলু, টমেটো এবং কুমড়ো গোত্রের সবজির ক্ষতি করে। এদের ডানায় কালো ফুটকির মতো দাগ থাকে। এই পোকার পূর্ণাঙ্গ কীট এবং অপূর্ণাঙ্গ গ্রাফগুলি পাতার সবুজ অংশ চেঁচে খায়। এর ফলে পাতার সবুজ কণা বাদে শুধু জালিকা দেখা যায়। এই পাতা কঙ্কালসার হয়ে পড়ে এবং ক্রমশ শুকিয়ে যায়, কাগজের মতো মচমচে হয়ে পড়ে। বাঘা পোকার আক্রমণে গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়, গাছ দুর্বল হয়ে পড়ে এবং ফলন কম হয়। মোটামুটিভাবে দেখা গেছে গরমকালে 17 থেকে 18 দিনের মধ্যে এবং শীতকালে 50 দিনে পোকাটি জীবনচক্র সম্পূর্ণ করে। মার্চ থেকে অক্টোবরের মধ্যে বাঘা পোকার 7 থেকে 8টি প্রজন্ম সম্পূর্ণ হতে পারে। এই পোকার নিয়ন্ত্রণে সুসংগত ব্যবস্থা নিতে হবে। ফসল চক্রে পরপর বেগুন বা কুমড়ো গোত্রের সবজি চাষ করা চলবে না। জমি তৈরি করার সময় যদি মাটিতে একর প্রতি 200 কেজি হারে নিমখোল প্রয়োগ করা হয়, তাহলে পোকার উপদ্রব কম হয়। স্থানীয় সুপারিশ মেনে সঠিক দূরত্বে বেগুনের চারা লাগাতে হবে। গাছের খাদ্য যোগান দেওয়ার ক্ষেত্রে সুসংগত পন্থা অবলম্বন করতে হবে। জমিতে আগাছা রাখা চলবে না। নিয়মিত জমি পরিদর্শন করতে হবে। পাতায় পোকার উপস্থিতি দেখা মাত্র যান্ত্রিক উপায়ে এই পোকাকে হাত দিয়ে তুলে নষ্ট করা যেতে পারে। বেগুনের জমিতে পাখি বসার ব্যবস্থা রাখতে হবে। ভেষজ কৃষিবিষ হিসাবে 10,000 ppm এর নিমজাত কৃষিবিষ 2 থেকে 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। রাসায়নিক উপায়ে কীটশত্রুটিকে নিয়ন্ত্রণ করতে এই সব বিষগুলো ব্যবহার করতে হবে। ক্লোরোপাইরিফস 2.5 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা ডাইক্লোরোফস 0.75 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা ফোসালোন 2 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা কুইনালফস 2 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা নোভালিউরন 1 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা ল্যামডা সাইহ্যালোথ্রিন 1 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা থায়োডিকার্ব 1 গ্রাম প্রতি লিটার জলে অথবা স্পাইনোসেট 1 মিলিলিটার প্রতি লিটার জলে। একের বেশিবার যদি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হয়, তাহলে কোনো একটি কীটনাশক নয়, এগুলি ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করতে হবে। পশ্চিমবঙ্গে প্রায় 14 লাখ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়। আউশ কিংবা আমন ধানের চেয়ে বোরো ধানের ফলন বেশি, তাই যাদের সেচের সুবিধা রয়েছে তারা বোরো ধান চাষে আগ্রহ দেখিয়ে থাকেন। এই তন্ডুল ফসলটির জমিতে বেশ কয়েকটি রোগের উপদ্রব দেখতে পাওয়া যায়, যেগুলি এর ফলনের ক্ষতি করে। মালদা জেলার চাঁচল 2 নম্বর ব্লকের বর্ণা মৌজার বোরো ধান চাষি বিটুন পাল তার 1.5 বিঘা জমিতে ধান রোপণ করেছেন। এখন ধানের বৃদ্ধি দশা চলছে। এই সময় তার জমিতে ধান চারার পাতায় বাদামি দাগ এবং অন্যান্য সমস্যা দেখা দিয়েছে। এই জমিতে ফেব্রুয়ারি মাসের দিকে শেষের দিকে সুপার মিনিকের আর 1010 ধান বুনেছি, কিন্তু দেখা যাচ্ছে এখন এক ধরনের পুরো ধানটার গোড়া থেকে, গাছের গোড়া থেকে সম্পূর্ণ লাল হয়ে যাচ্ছে আর ফোটা ফোটা দাগ পড়ছে। এই জন্য আমি এটি অফিসারের কাছে দ্বারস্থ হয়েছি, যাতে কি করলে এই ধরনের সমস্যাটা থেকে আমি সমাধান পাবো, এই আশায় আমি রাখছি। বোরো ধানের বিভিন্ন রোগ এবং তার সুসংহত প্রতিকার ব্যবস্থা সম্পর্কে জানালেন মালদা জেলার চাঁচল 2 নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা দেবাশিস ঘোষ। এখানে চাঁচল 2 নম্বর ব্লকে এই যে কৃষক রয়েছে বিটন পাল, তার জমি আমরা দেখতে এসেছি আজকে।
এবং এখানে দেখা যাচ্ছে যে মূলত জমিটাতে জিঙ্ক ডেফিসিয়েন্সি বিশাল আকারে রয়েছে। এফেক্ট হিসাবে দেখা যাচ্ছে লালচে ভাব আছে পুরো জমিটাতে। এর পাশাপাশি বিষয় হচ্ছে যে এখানে ব্রাউন স্পট এবং ব্যাকটেরিয়া লিফ ব্লাইট দুটোরই আক্রমণ হয়েছে। এছাড়া অন্যান্য কোনো কিছু সেরকম দেখা যাচ্ছে না। কিছু কিছু পোকার অ্যাটাক হয়েছে, সেটা হয়তো মাইনর হিসাবে দেখা যেতে পারে। পাতাটা যে দুই পাশ দিয়ে হলদে হয়ে গেছে এবং মাঝখানে স্পট পড়ে গেছে, গোল 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 স্পট পড়ে গেছে। এটাকে ব্রাউন স্পট বলা হয় বা বাদামি দাগ, এবং সঙ্গে রয়েছে ব্যাকটেরিয়া লিফ ব্লাইট, মানে দুই পাশ দিয়ে হলুদ হয়ে ব্যাকটেরিয়া আক্রমণে হয়েছে। তা এই ক্ষেত্রে এবং এর পাশাপাশি যে পাতার ডগার দিকে সমস্ত পাতাগুলোই দেখা যাচ্ছে যে হলদেটে, সেটাও একটা কারণ, সেটা হচ্ছে জিঙ্ক ডেফিসিয়েন্সি, জিঙ্কের অভাব। তা মূলত এই তিনটে সিমটম দেখা যাচ্ছে। তা সেই ক্ষেত্রে এটা প্রকোপটা বাড়ছে এই কারণেই যে মূলত কৃষকেরা ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টটাকে ফলো করছে না। অনেকবার বলা হচ্ছে, সেক্ষেত্রে অনুখাদ্যটা ঠিকমতোভাবে দেওয়া হচ্ছে না, এবং জৈব সার যে অর্গানিক ম্যাটার সেইটারও ঘাটতি থেকে যাচ্ছে। এটার ফলে কিছু কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে নাইট্রোজেন, ফসফেট, পটাশের উপর বেশি জোর দেওয়াতে এটা হচ্ছে। এর পাশাপাশি সঠিকভাবে যখন বীজতলা হয় সেই সময় বীজের বীজ শোধনটা ঠিকমতো হচ্ছে না, এবং বীজতলাটা সাধারণত মালদা দেখা গেছে প্রায় 80 দিন, 90 দিন, 100 দিন থেকে যাচ্ছে। সেক্ষেত্রে ডেফিসিয়েন্সি সিমটমটা বীজতলাতেও থেকে শুরু হয়ে যাচ্ছে, মোটা ক্যারি করে এখানে নিয়ে চলে আসছে। সেই জন্য যদি বীজতলাটাও ঠিকমতো শোধন করা যেত বা বীজ শোধনটা করা যেত, এবং সঙ্গে হচ্ছে হলো ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টকে ফলো করা, যে সমস্ত ম্যাক্রো খাবারগুলোকে বা মাইক্রোনিউট্রিয়েন্ট সমস্তকে ঠিকমতোভাবে দেওয়া, সুষম হারে রাসায়নিক সার প্রয়োগ, জৈব সারের প্রয়োগ, জীবাণু সারের প্রয়োগ করলে আশা করি এই প্রথম অবস্থাতেই এই রোগটা নির্মূল হয়ে যাবে। মূলত এই তিনটের অভাবের জন্য মানে তিনটে সিমটম দেখা যাচ্ছে। তা সেই ক্ষেত্রে আমরা মানে প্রেসক্রিপ করতেই পারি, সেটা হচ্ছে জিঙ্ক ইডিটিএ 1 গ্রাম প্রতি লিটার জলে 2 বার স্প্রে। এটা এর পাশাপাশি হচ্ছে ওর সাথেও দিতে পারে যে কোনো রকমের একটা ফাঞ্জিসাইড বা ব্যাকটেরিসাইড। কার্বেন্ডাজিম 1 গ্রাম 50% WP 1 গ্রাম 1 লিটারে, অথবা কার্বেন্ডাজিম ম্যানকোজেব মিক্সচার 2 গ্রাম পার লিটারে, অথবা হেক্সাকোনাজল বা ট্রাইসাইক্লোজল বা প্রপিকোনাজল স্প্রে করা যেতে পারে। অবশ্যই সঙ্গে কিন্তু জিঙ্ক ইডিটিএ 1 গ্রাম প্রতি লিটারে দিতে হবে। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।